বড়মবাবু শেষ পর্বে এসে বাঁচিয়ে নেন নন্দিনীকে গৌরবের হাত থেকে এবং শিবপ্রসাদ বলে, বড়ম তুই বিয়ে করে নি আমার শালিকে, তাকে বাঁচিয়ে নি। বড়ম অবশেষে রাজি হয়ে যায়। বন্ধুরা, পরশুরামের চূড়ান্ত পর্বে আমরা দেখতে পাবো বিয়ের মঞ্চে বড়ম কেন জানি না খুব কষ্ট পেতে থাকে। সেটি শিবপ্রসাদ বুঝতে পারে বড়ম হঠাৎ এমন কষ্ট কেন পাচ্ছে। শিবপ্রসাদকে বলে, কিরে বলরাম, তোর কি কিছু হয়েছে? মনে আঘাত পেয়েছিস? তখন এসে বলে, না। তটিনী বলে, আমি বেশ খানিকক্ষণ ধরে তোমাকে লক্ষ্য করছি। তুমি বারবার আমার বোনের দিকে কেন দেখছো? কিছু কি হয়েছে? আমার দিদিকে তোমার পছন্দ হচ্ছে? সত্যিটা বলো, এখনো সময় আছে। বড় মানে কি বলছো কি? হ্যাঁ, এটা কোনোদিন সম্ভব? আমার ওকে পছন্দ হবে কেন? এটা বোকামির কথাবার্তা। নন্দিনী তো আমার বোনের মতো হয়, ও আমার থেকে ছোট, আমি সব বলতে পারি। তারপরে নন্দিনী এসে বলে, কি হয়েছে কি বড়রাম বাবু? তখন নন্দিনীকে আশীর্বাদ করে বড়রাম আর বলে, চির সুখী হয়ে তুমি, আমি তোমাকে আশীর্বাদ করছি। তুমি যে বাড়িতে যাবে সেখানে সারাটি জীবন আনন্দে থাকবে। তারপরেই বড়রামের চোখ থেকে জল চলে আসে। তটিনী সঙ্গে সঙ্গে সেটিকে মুছিয়ে দেয়। আর বড়রাম বাবু বারবার কেমন যেন একটা অদ্ভুত ব্যবহার করতে থাকে। তখনই গৌরব ফোন করে নন্দিনীকে। নন্দিনী ফোন তো রুটু বলে, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি আর অপেক্ষা করতে পারছি না তোমার সাথে বিয়ে করবো বলে। বরং তার মনের কথাটা বলবে ভেবেছিল, কিন্তু এই কথাগুলি শোনার পরে সে কেমন জানি পিছিয়ে যায়। কারণ সে দেখতে পায় নন্দিনী ও তার গৌরবের মধ্যে ভালোবাসা আছে এবং বলরাম সবটা ভুলে গিয়ে নিজেকে ছেড়ে দেয়। তারপরে আমরা দেখব বীর মঞ্চে পরশুরাম নিজে গৌরবকে বসিয়ে দেয় বলরামের সামনে, অবশেষ নন্দিনীর পাশে। এবং বলরাম সেটি দিকে প্রচন্ডভাবে কষ্ট পায়। বলরামের যেন একটি অদ্ভুত ভালোবাসা সৃষ্টি হয়েছে নন্দিনীর প্রতি। সে হয়তো এতদিন বলতে পারেনি, কিন্তু নন্দিনীর যখন বিয়ে হয়ে যাচ্ছে সে কেমন যেন একটা তিলে তিলে কষ্ট পাচ্ছে। তাই সে সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে। আর এদিকে বিয়ের প্রতিটি নিয়ম মেনে আরাধ্যার সামনে ও শিবপ্রসাদ তটিনীর সামনে আস্তে আস্তে গৌরবকে আপন করতে থাকে নন্দিনী। এদিকে আরাধ্যা তখন গিয়ে বলে, আচ্ছা বড়মবাবু, আপনি আমাকে ফোন করে বললেন জানেন গৌরবের বিষয়। আমি খোঁজ নিয়েছিলাম। গৌরব আসলে সব কিছুর পিছনে যুক্ত। ও মডেলিং করে না, ও মডেলিংয়ের নাম করেই মেয়েদেরকে জোগাড় করে, আর তাদের মধ্যে সেই মেয়েগুলোর প্রোফাইল বানিয়ে সব বিদেশে পাঠায়। আর যে মেয়েগুলো সিলেক্ট হয় তাদেরকে মডেলিংয়ের নাম করে ধরে তাদেরকে বাইরে পাঠিয়ে দেয়। এটা একটা বিজনেস যেটায় আমার বাবা এবং আমার শ্বশুরমশাই সাথে বিজিত লাইরি যুক্ত আছে। তাই তোমাকে এটা বন্ধ করতে হবে। তখনই শিবপ্রসাদকে সবটা বললে শিবপ্রসাদ সঙ্গে সঙ্গে সিঁদুর পরানোর আগেই দাঁড় করিয়ে দেয় বিয়েটি এবং বলে, এত বাজে একটা তোমার ব্যবসা, আর তুমি সবাইকে মডেলিংয়ের কথা বলো। শিবপ্রসাদ হাত ধরে গৌরবকে মারতে চায়। তখনই পিছন থেকে বড়মবাবু এসে বলে, দাঁড়াও, ওর জন্যই ব্যবস্থা করেছি। সঙ্গে সঙ্গেই শিবপ্রসাদ বিয়েটা আটকে দিলেই জোর করে গৌরব সিঁদুর পরানোর চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে বড়মবাবু তার হাতের হাতকড়াটা পরিয়ে দেয় ওই গৌরববাবুর হাতে। গৌরব বলে, আমাকে আটকাতে পারবে না, আমি নিমেষের মধ্যে বেরিয়ে আসবো। বরং বলে, স্পেশাল ব্রাঞ্চ তোমাকে অ্যারেস্ট করেছে, এতটা সহজ নয়। তারপরেই নন্দিনী কোনো কিছু বুঝে ওঠার আগেই, সে ভেঙে পড়ার আগেই আপন করে নেয় তাকে সঙ্গে সঙ্গে বড়মবাবু। তখনই পাশ থেকে শিবপ্রসাদ বলে, কী করলি ভাই এটা তুই? আমার শালিকে বিবাহ করে নিলি? তখন বড়মবাবু বলে, হ্যাঁ, আমি এটা অনেকদিন আগে থেকেই চাইছিলাম, কিন্তু লোকলজ্জায় এবং নিজেকে লুকিয়ে রাখতে রাখতে অনেকটা লেট হয়ে গেল। আর লেট করবো না রে, সুযোগটা যখন পেয়েছি আমি কমপ্লিট করে নিয়েছি। নন্দিনী একটু ইতস্তত বোধ করে, কারণ সে ভাবে যে হট করে একজনের সাথে বিয়ে করার কথা ছিল, অন্য কারোর সাথে বিবাহ হয়ে গেল, কেমন একটা জল খিচুড়ি হয়ে যাওয়ার মাথায়। ও কিচ্ছু বুঝতে পারে না, কিন্তু ও বড়মকে স্বামী হিসেবে মেনেই নেয় একতরফা। আর এদিকে সবটা দেখে সে চুপচাপও থাকে। তখন তটিনী বলে, বাহ, এটা দেখে ভালো লাগলো, তুমি শেষ পর্যন্ত নিজের করতে পেরেছো আমার দিদিকে, এটা দেখে আমি খুব ভালো লেগেছে। কারণ যে মানুষটা জীবনে এসেছিল সে প্রচণ্ড একটি বাজে মানুষ, আরও আমার দিদিভাইকে আটকে রেখেছিল, ওকে
অ্যাডভোকেটের কাজ করতে দিত না, এমনকি ও চাইতো না কোনোভাবে কেসটা চলুক। তখনই পাশ থেকে সত্যজিৎ মুখার্জি এসে বলে, এটা কি হলো কি জামাই, তুমি ওকে তুলে নিয়ে গিয়ে বিয়ে দিচ্ছ? এটা আমি মানতে পারবো না। আমার তো একটা সিদ্ধান্ত বলে কিছু আছে, সবটা হুটহাট করে করে দিলে তো হয় না, একটা সিস্টেম বলে কিছু আছে তো। তখনই বড়মবাবু বলেন, আমি আপনার একটা জামাই, তাই জামাই হিসেবে একটা মতামত দিচ্ছি, আপনি চুপচাপ এখান থেকে চলে যান। নাহলে আপনার যে ইতিহাস, এই মেয়েকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আপনি পুরো কেসটাকে ধামাচাপা দিতে চেয়েছিলেন, যে কাজটা কর্ণ চ্যাটার্জি এত দিন ধরে এবং বিজিত লাহিড়ী এত চেষ্টা করার পরেও পারেনি, সেই কাজটা তুমি শুধুমাত্র একটা মেয়েকে অস্ত্র হিসেবে বানিয়ে কাজটা করিয়ে নিতে চেয়েছিলে শিবপ্রসাদ গাঙ্গুলির দ্বারা। সেটা আমি আটকে দিয়েছি, এছাড়া তো আর কিছুই নয়। আর তোমার এই সব কিছুর কথার আমি যেটা বললাম সবটা প্রমাণ আছে আমার কাছে, উপযুক্ত প্রমাণ, তা আমাকে বাধ্য করো না মুখ খুলতে। তখন সত্যজিৎ চুপ হয়ে যায়। তখন বিজিত লাহিড়ী আড়াল থেকে পালিয়ে যেতে চায়, আর বলরামবাবু তার চেম্বারটা বার করে গিয়ে সঙ্গে সঙ্গে বিজিত লাহিড়ী মাথা টেকে বলে, এ হচ্ছে আসল কালপিট, পুরো ঘটনাটা এ নাটকটা সাজিয়েছে এবং কাঠপুতুলের মতো ব্যবহার করেছে আমার নন্দিনীকে আর এই পুরো পরিবারকে। তারা জানেও না এই যে একটা বিশাল বড় ডেকোরেশন করা হয়েছে সবটা একটা নাটক মাত্র, আর সবটা একটা পাকাপুক্ত প্ল্যান হিসেবে তৈরি করা হয়েছে। এখানে সবাইকে খুব সুন্দরভাবে ব্যবহার করেছে এই বিজিত লাহিড়ী নিজের স্বার্থ ও টাকার জন্য। এমনকি গৌরবের সাথে নন্দিনীর বিয়েটাও একটা নাটক বানিয়েছিল, কিন্তু আমরা এই সঠিক সময়ে এসে বাঁচিয়ে নিয়েছি। তখনই আমরা দেখব আয়ুষ এসে বলে, বন্ধ করো তোমার মিথ্যে কথা বলা, নিজে ভালোবাসো বলে বিয়ে করবে বলে এই সব কিছু করছো না, তাই না বলরামবাবু? আমার হাজব্যান্ডকে মিথ্যে কথা বলছো, গৌরবকে মিথ্যা কথা বলছো, সবাই দোষী হলে তোমরা কি সৎ? তখন নাটনি এসে বলে, চুপ কর আয়ুষী, নিজের মুখে লাগাম দে, কি বলছিস তুই, কার সাথে কথা বলছিস, তোর কোনো জ্ঞান আছে? আয়ুষী বলে, হ্যাঁ ঠিকই তো বলেছি, ভুলটাই আমি কি বললাম, এখানে সবাই খারাপ, একদিকে আমার হাজব্যান্ড বিজিত খারাপ, অপরদিকে তোর নিজের বাবাকেও ও ছাড়ছে না আঙুল দেখাতে, তাহলে সবাইয়ের দিকে আঙুল তুলছে, নিজের দিকে তুলছে না। এই যে বিয়েটা বন্ধ করলো, এটা সবটা একটা প্ল্যান মাত্র, বিয়ে করবে বলে নিজে নন্দিনীকে ওর ভালো লাগে, আর বরং সেই সুযোগটা কাজে লাগিয়েছে, ঠিক যেভাবে তোকে বিবাহ করেছে ওই শিবপ্রসাদ, দেখছিস না এখন পুরো টাকা পয়সা ধীরে ধীরে কবজা করছে এবং সত্যজিতের সমস্ত কোম্পানির মালিক হয়ে দাঁড়িয়েছে। তখনই বাবিন পাশ থেকে সে বলে, ভুল তো কিছু বলেনি আয়ুষী, ঠিকই তো বলেছে, আমি তো তাই দেখছি, এই পুরো বিজনেসটা এখন শিবপ্রসাদ নিজের হাতে করে নিয়েছে। সাধারণ একটা স্পেশাল ব্রাঞ্চের অফিসার তার কতই বা পাওয়ার হতো, আর কত টাকাই বা কামাতো, সব শেষে হয়তো 2 কোটি 5 কোটি, কিন্তু এই যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা, সবটা আমার বাবা কোনো কিছু না যাচাই করে ওর হাতে তুলে দিল, বড়লোক হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে। সেটাই চেয়েছে বড়মবাবু, দেখে নিজের বন্ধুকে ওনার সহ্য হচ্ছিল না এবং হাত মিলিয়ে সব কিছু প্ল্যান করেছে, সব বোঝা যাচ্ছে স্পষ্ট। তখনই নন্দিনী এসে বলে, সত্যি বড়ম, তুমি এতটা নীচ আমি বুঝতে পারিনি। নন্দিনী কেমন জানি এক মুহূর্তের মধ্যে সবটা জেনে বোকা হয়ে যাচ্ছে, কারণ সে কাউকে বিশ্বাস করে উঠতে পারছে না। তার আগেও যে একটা জীবনে ভুল ঘটনা ঘটে গেছে, তাকে ভালোবাসার নাম করে আগেও একবার ধোঁকা দিয়েছে, তাই সে বারবার ভয় পেয়ে যাচ্ছে কি তার সাথে ঘটছে, কী বা চলছে। তাই নিজে কোনো মতামত সে নিতে পারছে না, এমন একটা পর্যায়ে সে নিজেকেই দোষী সাব্যস্ত করছে, বারবার ভুলটা বুঝে ওঠার আগেই নিজেই নিজেকে দোষী করে ফেলছে। তারপর আমরা দেখব সেখানে বিজিত লাহিড়ীকে ধরে 2-4 মার দেয় বড়রাম, আর বলে সবটা মুখ খুলতে। বিজিত বলে, আমি কিছুই করিনি, তাই আমি কিছু মুখ খোলার মতো কথা মনে করছি না। বড়রাম বলে, তুই সব জানিস, এই বিয়েটা তুই প্ল্যানটা সাজিয়েছিস, আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। আধ্যা, তুমি এখানে আসো, সবাইকে সবটা খুলে বলো। আধ্যা তখন এসে বলে, হ্যাঁ বড়রামবাবু যেটা বলছে এটা কিন্তু কোনো ভুল নেই, প্রতিটা কথা বড়রামবাবু সত্য, এবং এটা আমি নিজেও মানি, কারণ আমার 3-3টে বান্ধবীর সাথে বাজে ব্যবহার করেছে এবং 2টি বান্ধবীকে তো চিরতরের মতো গায়েব করে দিয়েছে এই গৌরব। কারণ এই গৌরব পুরো একটা বিজনেসের সাথে জড়িত, যে বিজনেসটা মেয়েদেরকে সিলেক্ট করে পাঠিয়ে দেয় বাইরে, এবং সেই বিজনেস করে ওরা আজ এত বড় লোক। এমনকি আমার বাবা, এই বাড়ি, এই সাম্রাজ্য সব ওই বিজনেসের সাহায্যে হচ্ছে।
আর এর বিরোধিতা করছিল নন্দিনী মুখার্জি। তাই জন্য তাকে বিয়ের ছলনায় একটা ফাঁদ ফন্দি এঁটে এমনকি পরশুরামকে সেই ফাঁদে জড়িয়ে পুরো খেলাটাকে শেষ করতে চেয়েছিল সত্যজিৎ মুখার্জি। কর্ণ চ্যাটার্জি যেটা যুগ যুগ ধরে করতে পারেনি। এই বাড়িতে প্রতিটি ব্যক্তিই দোষী সাব্যস্ত। আমি মনে করি সবাইকে অ্যারেস্ট করা উচিত, বিশেষ করে আমার জেঠু অর্থাৎ সত্যজিৎ মুখার্জিকে সবার প্রথম